আজকে আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে অক্সিজেন ডেলিভারি সিস্টেম, ঠিক আছে? ঠিক আছে, ক্লাস শুরু করলাম। হ্যাঁ, আচ্ছা দেখো, আজকে আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে অক্সিজেন ডেলিভারি সিস্টেম। মেন যেগুলো এক্সামে আসে সেগুলোই আগে কভার করব, ঠিক আছে? আর কয়েকটা মনে হয় ইম্পর্টেন্ট তোমাদের টপিক আছে, বাকি ম্যাক্সিমামই হয়ে গেছে। তো দেখো, অক্সিজেন ডেলিভারি সিস্টেম বলতে আমরা কি বুঝি? দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ অক্সিজেন অ্যাট হায়ার লেভেলস মোর দ্যান হায়ার লেভেল দ্যান আর নর্মালি ফাউন্ড ইন দ্য অ্যাটমসফিয়ার। আচ্ছা, তার আগে তোমরা বলো যে অ্যাটমসফিয়ারে যে অক্সিজেন লেভেলটা থাকে নর্মালি কত থাকে? তোমাদের কারো জানা আছে? হ্যাঁ, 21%। তাহলে এনভায়রনমেন্ট থেকে আমরা কত পাই? 21% আমরা পেয়ে থাকি এনভায়রনমেন্ট থেকে। এবার অক্সিজেন ডেলিভারি সিস্টেমটা কখন কাজ করছে? যখন কোনো পেশেন্টের অ্যাটমসফিয়ারে নর্মালি যে আমরা 21% পাই, তার থেকে হায়ার লেভেলে যখন অক্সিজেনের প্রয়োজন হয়, অ্যাডমিনিস্ট্রেশন করার প্রয়োজন হয়, তখন আমরা অক্সিজেন ডেলিভারি সিস্টেম বলে থাকি। সেই যে অ্যাডমিনিস্ট্রেশন প্রসেস, সেটাকে আমরা বলছি অক্সিজেন ডেলিভারি সিস্টেম, ঠিক আছে? ইন্ডিকেশন কি যে আমরা অক্সিজেন কোন কোন ক্ষেত্রে দেব পেশেন্টকে? অক্সিজেন থেরাপি যে আমরা দিয়ে থাকি কোন কোন ক্ষেত্রে? যদি কোনো পেশেন্টের সায়ানোসিস হয়, বা কোনো পেশেন্টের ব্রিথলেসনেস হয়, লো কন্টেন্ট অফ অক্সিজেন ইনটু এনভায়রনমেন্ট, বা এনভায়রনমেন্ট থেকে যখন লো কন্টেন্ট অক্সিজেন থাকছে পেশেন্টের মধ্যে, তখন সেক্ষেত্রে আমরা অক্সিজেন দেই পেশেন্টকে। ফর এক্সাম্পল দেখো, হাই অ্যালটিটিউড অ্যানিমিয়া পেশেন্টের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। পেশেন্ট উইথ ডিমিনিসড রেসপিরেটরি মানে ক্যাপাসিটি, কোনো পেশেন্টের ধরো রেসপিরেটরি ক্যাপাসিটি কি হচ্ছে? ডিমিনিসড হচ্ছে, মানে আস্তে আস্তে কমে যাচ্ছে রেসপিরেটরি ক্যাপাসিটি। তাহলে সেক্ষেত্রে কি তার অক্সিজেনের প্রয়োজন, বেশি পরিমাণে প্রয়োজন হবে। তাহলে সেক্ষেত্রে আমরা অক্সিজেন দিয়ে সেই পেশেন্টের যে অক্সিজেন এর যে নিডটা সেটা আমরা পূরণ করতে পারি। আর কি কোন ক্ষেত্রে দেব? যে শক যদি কোনো পেশেন্ট থাকে, শকের পেশেন্টকেও আমরা অক্সিজেন দিয়ে থাকি। আর অ্যানেস্থেসিয়া পেশেন্ট যদি আন্ডার অ্যানেস্থেসিয়া থাকে কোনো পেশেন্ট, তাহলে সেক্ষেত্রেও আমরা অক্সিজেন প্রোভাইড করে থাকি। আর অ্যাসফিক্সিয়ার ক্ষেত্রেও আমরা অক্সিজেন দিয়ে থাকি। তো ইন্ডিকেশন গুলো তোমরা মেনলি একটু মনে রাখবে যে কোন কোন ক্ষেত্রে আমরা অক্সিজেন ডেলিভারি দিয়ে থাকি। দেন নেক্সট দেখো, যে মেথড অফ অক্সিজেন ডেলিভারি সিস্টেম, এটা খুব ইম্পর্টেন্ট। যে আমরা তো অক্সিজেন ডেলিভারি করছি পেশেন্টকে, কিন্তু কোন কোন কি কি মেথড মেনটেন করে আমরা দিচ্ছি? অক্সিজেন ক্যান বি অ্যাডমিনিস্টার্ড ভায়া ন্যাজাল প্রনস। ন্যাজাল প্রনসের মাধ্যমে আমরা অক্সিজেন দিয়ে থাকি। ভেঞ্চুরি মাস্কের মাধ্যমে আমরা দিয়ে থাকি। নন রিব্রিথিং ডিভাইসের মাধ্যমে বা মাস্কের মাধ্যমে আমরা দিয়ে থাকি। পজিটিভ প্রেসার মাস্ক, আর কি যে এন্ডোট্রাকিয়াল টিউব, ইটি টিউব যেটা আমরা বলছি, ইটি টিউবের মাধ্যমে আমরা দিয়ে থাকি। আর কি আম্বু ব্যাগের মাধ্যমে দিয়ে থাকি। মিস্ট টেন্টস যে রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা দিয়ে থাকি। এবার দেখো যে ন্যাজাল ক্যানুলা অর ন্যাজাল প্রনস মেথডটা কি, কিভাবে দেওয়া হয়? তাহলে মোস্ট কমনলি মেথড ইউজড ইন অক্সিজেন ডেলিভারি সিস্টেম, এখান থেকে কোশ্চেন আসে, এটা তোমাদের মনে রাখতে হবে যে অক্সিজেন ডেলিভারি যে মেথড আমরা ইউজ করছি, কোন মেথডটা মোস্ট কমন ইউজ করা হয়। তো এই ক্ষেত্রে হবে ন্যাজাল ক্যানুলা অর ন্যাজাল প্রনস এর মাধ্যমে আমরা মেইনলি দিয়ে থাকি, ঠিক আছে? দেন নেক্সট দেখো, যে ন্যাজাল ক্যানুলা যে ফ্যাসিলিটেট, মানে ন্যাজাল ক্যানুলা কোনো একটা পেশেন্টকে দেওয়া হয়েছে, কিন্তু এক্ষেত্রে কি সুবিধা হতে পারে? সুবিধা হচ্ছে স্পিকিং অ্যান্ড ইটিং, মানে ন্যাজাল যে ক্যানুলা, যেটা হচ্ছে নাকের যে ইয়েগুলো রয়েছে, ন্যাজাল পোর্স রয়েছে, সেখানে হচ্ছে কি হচ্ছে দেওয়া থাকছে ন্যাজাল প্রনস। তো এক্ষেত্রে পেশেন্টের মুখে কোনো অসুবিধা হচ্ছে না, যাতে পেশেন্ট হচ্ছে খুব সহজেই কথা বলতে পারে এবং খেতেও পারে। এক্ষেত্রে কোনো অসুবিধা হয় না পেশেন্টের, ঠিক আছে? দেন নেক্সট দেখো, ইট ডেলিভার্স 1 to 6 liter per minute oxygen for concentration of oxygen FiO2। FiO2 ফুল ফর্ম কি? যে ফ্র্যাকশন অফ ইন্সপায়ার্ড অক্সিজেন, ঠিক আছে? ফ্রম 22% to 44%। এখানে এটা খুব ইম্পর্টেন্ট যে
হচ্ছে ন্যাসাল ক্যানুলার মাধ্যমে কত অক্সিজেন আমরা দিয়ে থাকি, কতটা। ঠিক আছে, এই যে এখানে দেখো যে অ্যামাউন্ট ডেলিভার্ড, এটা তোমাদের মনে রাখতে হবে। FiO2 মানে ফ্র্যাকশন অফ ইন্সপায়ার্ড অক্সিজেন, দ্য কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ইন দ্য ইন্সপায়ার্ড এয়ার। এটা তোমাদের মনে রাখতে হবে যে 1 লিটার পার মিনিট যদি হয় অ্যামাউন্ট অফ অক্সিজেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে, মানে FiO2 কত হবে, 24%। ঠিক আছে, 24%। দ্য কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ইন দ্য ইন্সপায়ার্ড এয়ার ইজ 24% ইফ 1 লিটার পার মিনিট অক্সিজেন ডেলিভার। মানে এখানে বলছে যে 1 লিটার পার মিনিটে যদি হচ্ছে অক্সিজেন ডেলিভারি করা হয়, তাহলে সেক্ষেত্রে FiO2 কত হবে, 24%। দেন নেক্সট দেখো 2 লিটার পার মিনিট যদি হয়, তাহলে সেক্ষেত্রে 28%। মানে তোমাদের এখানে একটা যে দেখো যে 1 লিটার হচ্ছে 24, আর হচ্ছে 2 লিটারে ডবল হয়ে গেল, 24 এর ডবল, 24 চার বেশি হলো, মানে +4 হলে তোমার হচ্ছে 28 হচ্ছে, তো 28%। দেন হচ্ছে তোমার 3 লিটার পার মিনিট, এখানে কত হলো, 32% FiO2। ঠিক আছে, দেন নেক্সট দেখো 4 লিটার পার মিনিটে 36%, 5 লিটারে 40%, আর 6 লিটার হচ্ছে 44%। এগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলো মনে রাখার বিষয়। দেন নেক্সট দেখো যে নরমালি ইউজড 2 to 4 লিটার পার মিনিট অফ অক্সিজেন। তাহলে এখানে এটা মনে রাখতে হবে যে নরমালি আমরা কতটা ইউজ করে থাকি যে কোনো পেশেন্টের ক্ষেত্রে, যে 2 to 4 লিটার পার মিনিট আমরা ইউজ করে থাকি নরমালি এটা। Chronic use of more than 2 to 3 liter per minute oxygen may suppress hypoxic drive of respiratory center in the medulla oblongata। মানে বলতে চাইছে তোমাদের প্রত্যেকেরই জানা আছে যে রেসপিরেটরি সেন্টার কোথায় রয়েছে, আমাদের ব্রেনের মেডুলা অবলঙ্গাটাতে। ঠিক আছে, এখানে কোশ্চেন আসে। তো ক্রনিক যদি আমরা অক্সিজেন ইউজ করে মানে অ্যাডমিনিস্টার করি পেশেন্টকে, কত মোর দ্যান 2 to 3 লিটার পার মিনিট, পার মিনিটে কত 2 থেকে 3 লিটারের বেশি যদি আমরা পেশেন্টকে দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হতে পারে, হাইপক্সিক ড্রাইভ হয়ে রেসপিরেটরি সেন্টারটা কি হতে পারে, সাপ্রেস হয়ে যেতে পারে, সাপ্রেস হয়ে হাইপক্সিক ড্রাইভ হতে পারে। ঠিক আছে, ইন দ্য পেশেন্ট উইথ ক্রনিক লাং ডিজিজ, যদি পেশেন্টের ক্রনিক লাংস ডিজিজ থাকে তাহলে সেক্ষেত্রে। নেক্সট দেখো ইট ডেলিভার্ড অক্সিজেন উইথ এ ফ্লো রেট অফ আপ টু 4 লিটার পার মিনিট। তাহলে অক্সিজেন ডেলিভার করছি আমরা, ফ্লো রেট কত থাকছে, ফ্লো রেট হচ্ছে 4 লিটার পার মিনিট। তাহলে পার মিনিটে ফ্লো রেট কত থাকছে, যে হচ্ছে 4 লিটার পার মিনিট। ঠিক আছে, হায়ার ফ্লো রেট উইল ড্রাই মিউকোসা অফ airway and do not further increase inspired oxygen concentration। মানে এখানে বলছে যে যদি তোমরা হাই ফ্লো রেটে কোনো পেশেন্টকে অক্সিজেন হচ্ছে অ্যাডমিনিস্টার করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এয়ারওয়েটা আমাদের এয়ারওয়ে যে মিউকোসা রয়েছে সেটা কি হয়ে যায়, ড্রাই হয়ে যায়। ঠিক আছে, ফলে পেশেন্টের ক্ষতি হয়। এই গেল হচ্ছে ন্যাসাল ক্যানুলা অর ন্যাসাল প্রনস মেথড। দেন নাম্বার 2 দেখো ফেস মাস্ক। ফেস মাস্কের মাধ্যমে আমরা কিভাবে অক্সিজেন ডেলিভারি করে থাকি। ফেস মাস্কটা কি, এ প্লাস্টিক ডিভাইস মোল্ডেড টু ফিট ওভার দ্য ফেস ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্যাসেস অর হিউমিডিফাইড এয়ার। ফেস মাস্ক হচ্ছে একটা প্লাস্টিক ডিভাইস, যেটা প্লাস্টিক ডিভাইস যে প্লাস্টিক দিয়ে তৈরি হয়। এটা ফেস কে কি করে থাকে, ওভার ফেস হচ্ছে ফিট মানে মুখ, ফেস মানে মাউথের যে পোর্শনটা মানে নাক মুখ, এটা পুরোটা কভার করে থাকে, নাক এবং মুখ। ঠিক আছে, আর এই ক্ষেত্রে আমরা কি ধরনের গ্যাস দিয়ে থাকি, যে হিউমিডিফাইড এয়ার, মানে হিউমিডিফাইড ওই যে ওয়াটার যে দিয়ে হিউমিডিফাইড করা হয় অক্সিজেন মাস্কের মাধ্যমে, তোমরা প্রত্যেকেই জানো এটা। তো হিউমিডিফাইড এয়ার আমরা মেইনলি ফেস মাস্কের মাধ্যমে দিয়ে প্রোভাইড করে থাকি। দেন দেখো টাইপ অফ মাস্ক, কি কি ধরনের মাস্ক রয়েছে, ফেস মাস্কের মধ্যে কি কি মাস্ক পড়ছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো টাইপ অফ মাস্কের মধ্যে কি কি টাইপের রয়েছে, মেইনলি হচ্ছে 3 টাইপ। ঠিক আছে,
নাম্বার 1 দেখো সিম্পল ফেস মাস্ক। তো সিম্পল ফেস মাস্কে আমরা কিভাবে অক্সিজেন হচ্ছে প্রোভাইড করে থাকছি, সিম্পলেস্ট মেথড, সবথেকে সিম্পল মেথডে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে সিম্পল ফেস মাস্কের মাধ্যমে। মাস্কগুলোর হচ্ছে ছবি দেওয়া আছে, ওটা লাস্টে পিডিএফ এর লাস্টে আছে, তোমরা দেখবে যখন তখন বুঝতে পারবে, ঠিক আছে। তো সিম্পল ফেস মাস্ক আমরা কি করছি, ইউজ অফ ব্রেন অক্সিজেন ডেলিভারি ইজ রিকোয়ার্ড ফর এ শর্ট পিরিয়ড। যখন কোনো পেশেন্টকে আমরা শর্ট পিরিয়ডের জন্য হচ্ছে অক্সিজেন প্রোভাইড করছি বা অক্সিজেন দিই, তখন আমরা কিন্তু সিম্পল ফেস মাস্ক ইউজ করে থাকি। শর্ট পিরিয়ড কত, লেস দ্যান 12 আওয়ার্স, 12 আওয়ার্স এর কম পিরিয়ডে যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে সিম্পল ফেস মাস্ক এর মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়। ফ্লো রেট কত থাকে, যে 5 to 8 লিটার পার মিনিট অক্সিজেন ফ্লো রেট। তাহলে অক্সিজেনের ফ্লো রেট কত থাকছে, 5 to 8 লিটার পার মিনিট, তাহলে পার মিনিটে কত, 5 থেকে 8 লিটার, ঠিক আছে। আর FiO2 কত থাকছে, 40 to 60%। তাহলে এখানে তোমাদের এটা মনে রাখতে হবে যে ফ্লো রেট কত থাকছে আর হচ্ছে FiO2 কত থাকছে সিম্পল ফেস মাস্কের ক্ষেত্রে। আর কি এক্ষেত্রে কি করছে সিম্পল ফেস মাস্ক, যে 5 লিটার পার মিনিট ইজ এ মিনিমাম সেটিং, 5 liter per minute is a minimum setting to prevent rebreathing of exhaled air or to flush carbon dioxide from mask। মানে এখানে বলছে যে 5 লিটার পার মিনিট আমরা যদি 5 লিটার ইউজ করি, এটা হচ্ছে মিনিমাম সেটিং, আর ম্যাক্সিমাম কত যেতে পারে, যে 8 লিটার, ঠিক আছে। তো এইটা যে আমরা 5 লিটার ইউজ করছি বা দিচ্ছি পেশেন্টকে, এটা কি করছে, প্রিভেন্ট রিব্রিথিং অফ এক্সহেলড এয়ার। পেশেন্ট যদি রিব্রিথিং করে, এক্সহেলড এয়ার, যে এয়ারটা পেশেন্ট ছেড়ে দিল সেই এয়ারটাকে কি করছে, রিব্রিথ করছে। তো এই রিব্রিথটাকে কি করছে, প্রিভেন্ট করছে। অথবা আর কি করছে, যে কার্বন ডাইঅক্সাইড যে রয়েছে যে মাস্কের মধ্যে সেটাকে ফ্লাশ আউট করছে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডকে ফ্লাশ আউট করে বের করে দিচ্ছে। দেন নেক্সট দেখো পার্সিয়াল রিব্রিথিং মাস্ক, এটা ভীষণ ইম্পর্টেন্ট, উইথ রিজার্ভার ব্যাগ। পার্সিয়াল রিব্রিথিং মাস্ক এর মধ্যে কি থাকছে, একটা রিজার্ভার ব্যাগ থাকছে। এখানে ফ্লো রেট কত থাকছে, যে 6 to 15 লিটার পার মিনিট অক্সিজেন ফ্লো রেট। তাহলে অক্সিজেনের ফ্লো রেট কত থাকছে পার্সিয়াল রিব্রিথিং মাস্কে, হচ্ছে 6 থেকে মানে 6 থেকে 15 লিটার পার মিনিটে, ঠিক আছে। ফর FiO2 কত থাকছে, 70 to 90%। তাহলে সব থেকে বেশি থাকছে পার্সিয়াল রিব্রিথিং মাস্কে কত, 70 to 90% FiO2 থাকছে। নেক্সট দেখো ইট ইজ লাইক সিম্পল ফেস মাস্ক। তাহলে পার্সিয়াল রিব্রিথিং মাস্কটা কি সিম্পল ফেস মাস্কের মতনই, কিন্তু এখানে শুধু ডিফারেন্স কি থাকছে, যে রিজার্ভার ব্যাগ থাকছে, রিজার্ভার ব্যাগ মাস্ক থাকছে অ্যাটাচ। কি কারণে থাকছে, যে কালেকশন অফ ফার্স্ট 1/3 পার্ট অফ পেশেন্ট এক্সহেলড এয়ার। পেশেন্ট যে এক্সহেলড করে এয়ার বের করে দিচ্ছে, সেই এক্সহেলড এয়ারটাকে কালেক্ট করে রাখছে, কে কালেকশন করছে, হচ্ছে রিজার্ভার ব্যাগ, ঠিক আছে। দেন নেক্সট দেখো যে পেশেন্ট রিব্রিথ 1/3 পার্ট অফ এক্সপায়ার্ড এয়ার ফ্রম রিজার্ভার ব্যাক ইন নেক্সট ইনহেলেশন। যখন কি করছে পেশেন্ট নেক্সট ইনহেলেশন করছে, যখন নেক্সট মানে পরবর্তী সময় নিঃশ্বাস নিচ্ছে, তখন ওই যে এক্সহেলড এয়ারটা যেটা ব্যাগের মধ্যে রিজার্ভার ব্যাগের মধ্যে ছিল, সেখান থেকে হচ্ছে 3 ভাগের 1 ভাগ আবার কি হচ্ছে, রিব্রিথ হয়ে পেশেন্টের মধ্যে আসছে, ঠিক আছে। দেন নেক্সট দেখো নন রিব্রিথার মাস্ক। তাহলে নন রিব্রিথার মাস্ক আমরা কাকে বলবো, নন রিব্রিথার মাস্কে হচ্ছে 6 to 15 লিটার পার মিনিট অক্সিজেন ফ্লো থাকবে, আর FiO2 কত থাকবে, 70%। ঠিক আছে, তাহলে FiO2 সব থেকে বেশি কোন মাস্কে থাকছে, FiO2 সব থেকে বেশি, হ্যাঁ হ্যাঁ পার্সিয়াল, ঠিক আছে। দেন নেক্সট দেখো আমরা যে indicated for high percentage of oxygen about 100%। তাহলে কি যে
100% অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে এটা ইন্ডিকেটেড রয়েছে যে কোনো পেশেন্টকে আমরা 100% যদি অক্সিজেন দিই তাহলে সেক্ষেত্রে আমাদের নন রিভিথার মাস্ক আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, ইউজড ইনটু ক্লায়েন্ট উইথ এ ডিটোরিয়েটিং রেসপিরেটরি কন্ডিশন হু মাইট রিকোয়ার ইন্টুবেশন। যে এক্ষেত্রে কি হতে পারে, পেশেন্টের ইন্টুবেশন যদি রিকোয়ার্ড হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই নন রিভিথার মাস্ক ইউজ করে থাকি। দেন নেক্সট দেখো ভেঞ্চুরি মাস্ক অর এয়ার এন্ট্রেনমেন্ট মাস্ক। তাহলে ভেঞ্চুরি মাস্ক আমরা কি বলবো, যে ভেঞ্চুরি মাস্ক কি করছে 4 to 10 লিটার পার মিনিট অক্সিজেন ফ্লো। তাহলে অক্সিজেন ফ্লো কত থাকছে পার মিনিটে 4 to 10 লিটার ভেঞ্চুরি মাস্কের ক্ষেত্রে। আর FiO2 কত থাকছে 24 থেকে 55%। ঠিক আছে, it delivers precise, accurate and exact desired selected concentration of oxygen। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে exact desired selected concentration of oxygen কোন মাস্কের মাধ্যমে আমরা পেশেন্টকে প্রোভাইড করতে পারি। তাহলে এক্ষেত্রে হবে হচ্ছে ভেঞ্চুরি মাস্ক। ঠিক আছে, আচ্ছা এটা কে যেন বললে, অন্তরা না? পার্সিয়াল হচ্ছে 70 to 9 90 FiO2 আর নট ভিথারে হচ্ছে 80 to 100। সব থেকে বেশি কিন্তু তোমার নন রিভিথার মার্কস যে রয়েছে সেটাই হবে। হ্যাঁ, 80 to 100% FiO2 থাকে। আচ্ছা, ভেঞ্চুরি মার্কস এর কিছু কালার কোড রয়েছে। হ্যাঁ, এখানে দেওয়া নেই, আমি ওই কালার কোডটা তোমাদের পরে দিয়ে দেবো গ্রুপে, ওটা দেখে তোমরা পড়ে নেবে যে কোন কালার কোডে কতটা হচ্ছে FiO2 থাকে। ঠিক আছে, আচ্ছা এটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করে থাকি, যে ভেঞ্চুরি মার্কস এখানে দেখো বলা আছে ইট ইজ ইউজড ইনটু ক্লায়েন্ট হু ইজ এট দ্য রিস্ক ফর দ্য এক্সপেরিয়েন্সিং অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর। কোনো একটা পেশেন্টের যদি অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর হয় তাহলে সেক্ষেত্রে আমরা ভেঞ্চুরি মার্কস হচ্ছে দিয়ে থাকি। কারণ কি, ভেঞ্চুরি মার্কসে আমরা ফ্লোরেটটা মানে এক একটার এক এক রকম থাকে, ধরো সাদা বা হচ্ছে ইয়েলো এরকম কালার কোড আছে, সেই কালার কোড অনুযায়ী তোমার হচ্ছে FiO2 টা আলাদা আলাদা হয়। যেমন হচ্ছে তোমাদের কালার কোড এখানে দেওয়া আছে যে ব্লু কালার। ঠিক আছে, ব্লু কালারের হচ্ছে ফ্লোরেট কত থাকছে 2 to 4 লিটার পার মিনিট, FiO2 থাকছে 24%। হোয়াইট কালার যেটা রয়েছে, হোয়াইট কালারে হচ্ছে 4 to 6 লিটার পার মিনিট, FiO2 থাকছে 28%। আর অরেঞ্জ কালারে হচ্ছে 6 to 8 লিটার পার মিনিট, FiO2 থাকছে 31%। হ্যাঁ, ইয়েলো কালার আছে, ইয়েলো কালারে হচ্ছে 8 to 10 লিটার পার মিনিট, FiO2 থাকছে 35%। রেড কালারে হচ্ছে 10 to 12 লিটার পার মিনিট, 40% FiO2। আর গ্রিন কালার যেটা 13 to 15 লিটার পার মিনিট, FiO2 হচ্ছে 60%। এটা আমি দিয়ে দেবো, এটা এখানে নেই, কালার কোডটা তোমাদের দিয়ে দেবো, কালার কোড থেকে কোশ্চেন আসে। এই গেল ভেঞ্চুরি মার্কস। ঠিক আছে, দেন নেক্সট দেখো ট্র্যাকিওস্টমি, কলার অর টি পিস, এন্ডোটেকিয়াল মানে ইটি টিউব এন্ড হচ্ছে ফেস টেন্ট। এক্ষেত্রে কি বলছে যে ট্র্যাকিওস্টমি কলার ইউজ টু ডেলিভার দ্য ডিজায়ার্ড অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন এ পেশেন্ট উইথ এ ট্র্যাকিওস্টমি। ধরো কোনো একটা পেশেন্টের যদি ট্র্যাকিওস্টমি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ট্র্যাকিওস্টমি কলার বা টি পিস যে রয়েছে সেই টি পিসের মাধ্যমে আমরা কি করি, অক্সিজেন হচ্ছে পেশেন্টকে দিয়ে থাকি। টি পিস ইউজ টু ডেলিভার এনি ডিজায়ার্ড FiO2 টু ক্লায়েন্ট উইথ ট্র্যাকিওস্টমি অর ইটি টিউব। মানে যে কোনো FiO2 মানে ডিজায়ার্ড FiO2 যদি থাকে মানে দেওয়া হয় পেশেন্টকে টি পিসের মাধ্যমে। কতটা দেওয়া হয়, ফেস টেন্টে
provide 8 to 12 liter per minute and FiO2 varies due to environmental loss. আর ফেজ টেন্ট যে রয়েছে সেই টেন্টের মাধ্যমে আমরা কতটা অক্সিজেন দিয়ে থাকি 8 to 12 লিটার পার মিনিটে। আর FiO2 ভ্যারি করে কিসের? এনভায়রনমেন্টাল লসের উপরে, ঠিক আছে? Then next দেখো অক্সিজেন টেন্ট। অক্সিজেন টেন্ট কি? A tent that can be placed over a bed for the continuous administration of oxygen and mist, যেটা মেইনলি হচ্ছে নিউবর্ন চাইল্ডদের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি, যে নিউবর্ন চাইল্ডদের ক্ষেত্রে আমরা অক্সিজেন হুড যেটা দিই না, হুড সেই রকমই টাইপের হচ্ছে, যেটা হচ্ছে তোমার বেডকে কভার করে থাকছে, ঠিক আছে? ওভার দ্য বেড, বেডের উপরে থাকছে পুরোটা প্লেসড করে যে অক্সিজেন টেন্ট। এটা কি করে? যে কন্টিনিউয়াস অক্সিজেন হচ্ছে অ্যাডমিনিস্টার করে পেশেন্টকে। মশারির মতো, যেটা তোমার হচ্ছে বার্ন পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় ইউজ করা হয়। এবার দেখো যে স্টোরেজ অফ অক্সিজেন। আচ্ছা, ও স্টোরেজ অফ অক্সিজেন কিভাবে? অক্সিজেন টেন্টের মাধ্যমে ও স্টোরেজ হয় অক্সিজেন ইন পাইপলাইন এট 50 to 60 এলবি, মানে এলবি পাউন্ড প্রেসার পার স্কয়ার ইঞ্চ। তাহলে পার স্কয়ার ইঞ্চে কতটা করে হচ্ছে এলবি বা পাউন্ড তোমার থাকছে, অক্সিজেন থাকছে পাইপলাইনে 50 to 60 পাউন্ড প্রেসার থাকছে, ঠিক আছে? আর অক্সিজেন সিলিন্ডারে কত থাকছে? 2200 এলবি, মানে হচ্ছে 1000 কেজি, ঠিক আছে? পার স্কয়ার ইঞ্চ। তাহলে পার স্কয়ার ইঞ্চে যদি কেজিতে বলে, এটা একটু করে রেখো তোমরা, স্টার মার্ক করে রেখো, যে 1000 কেজি পার স্কয়ার ইঞ্চে, অথবা যদি এলবি পাউন্ড প্রেসারে তোমাদের বলে তাহলে সেক্ষেত্রে 2200 হবে সিলিন্ডারে, ঠিক আছে? আর পাইপ লাইনে কত থাকবে? 50 to 60 এলবি পাউন্ড প্রেসার পার স্কয়ার ইঞ্চে, ঠিক আছে? তারপরে দেখো হ্যাজার্ড অফ অক্সিজেন। আমরা তো অক্সিজেন পেশেন্টকে প্রোভাইড করছি, কিন্তু সেক্ষেত্রেও কিছু হ্যাজার্ড হচ্ছে দেখা দিতে পারে। সেগুলো কি কি? ড্রাইনেস অফ মিউকোজা অর রেসপিরেটরি ট্র্যাক্ট ইফ অ্যাডমিনিস্টার উইদাউট সাফিসিয়েন্ট হিউমিডিটি। যদি পেশেন্টকে আমরা হিউমিডিটি মেনটেন করে না অক্সিজেন দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের হচ্ছে মিউকোজা বা রেসপিরেটরি ট্র্যাক্ট কি হতে পারে? ড্রাইনেস হয়ে যেতে পারে, ঠিক আছে? দেন দেখো কম্বাশন। কম্বাশন কি? যে অক্সিজেন ইটসেলফ নট বার্ন বাট ইট সাপোর্টস কম্বাশন, মানে অক্সিজেন নিজেকে বার্ন করে না, কিন্তু এর মানে সাপোর্টে অন্য কিছু পুড়ে যেতে পারে। মানে তোমরা বুঝতেই পারছো যে হচ্ছে যেখানে ধরো অক্সিজেন গ্যাস চালানো হয় বা অক্সিজেন দেওয়া হয় পেশেন্টকে, সেখানে কি সেই সোর্স থেকে যে ফায়ার, মানে আগুন ধরার যে একটা সম্ভাবনা বা আগুন ধরার যে সোর্স, সেটা কিন্তু দূরে রাখা হয়, ঠিক আছে? তো অক্সিজেনের সংস্পর্শে যখন হচ্ছে আগুন ধরে যায়, সেই যে অবস্থাটা, সেটাকে বলা হচ্ছে কম্বাশন। বোঝা গেল? কম্বাশন বোঝা গেছে? ঠিক আছে। নেক্সট দেখো অক্সিজেন টক্সিসিটি। অক্সিজেন টক্সিসিটি আমরা কখন বলবো? যে টিস্যু ড্যামেজ কজড বাই দ্য প্রেজেন্স অফ পার্সিয়ালি রিডিউসড ফর্ম অফ অক্সিজেন। যখন কি হচ্ছে অক্সিজেন পার্সিয়ালি রিডিউসড ফর্ম, মানে অক্সিজেন কমে যাচ্ছে পার্সিয়ালি, সেই ক্ষেত্রে কি হচ্ছে? টিস্যু ড্যামেজ হচ্ছে, ঠিক আছে? তো এই যে টিস্যু ড্যামেজ হচ্ছে, সো কল্ড অক্সিজেন রেডিক্যালস। যে অক্সিজেন রেডিক্যালস, এই পয়েন্টটা একটু মনে রাখো মাথায় সবাই, হ্যাঁ? তো টিস্যু ড্যামেজ হচ্ছে কেন? যে প্রেজেন্স অফ পার্সিয়ালি রিডিউস ফর্ম অফ অক্সিজেন, যখন অক্সিজেন কি হচ্ছে পার্সিয়ালি কমে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে? টিস্যু ড্যামেজ হচ্ছে। তো এই যে টিস্যু ড্যামেজ হওয়ার এই যে প্রসেস, এটাকে বলা হচ্ছে অক্সিজেন টক্সিসিটি বা অক্সিজেন রেডিক্যালস। এটা কোন ক্ষেত্রে, মানে কাদের এটা রিস্ক হতে পারে? যে অক্সিজেন টক্সিসিটি কাদের হওয়ার সম্ভাবনা বা কাদের রিস্ক জোনের মধ্যে পড়বে? যে ইন্ডিভিজুয়ালস হু আর এক্সপোজ টু হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন, মানে যারা
কি যাদের হচ্ছে হাই কনসেন্ট্রেশনে অক্সিজেন দেওয়া হয় বা এক্সপোজড হয়, যে পেশেন্ট গুলো হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেনে, সেই পেশেন্টদের কিন্তু অক্সিজেন টক্সিসিটি হতে পারে। ঠিক আছে, দেন নেক্সট দেখো অ্যাটিল্যাক্টেসিস, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা এক্সামে আসেই, প্রত্যেকটা কোনো না কোনো এক্সামে আসেই। অ্যাটিল্যাক্টেসিস কখন বলবো? যে কোলাপস অফ দ্য অ্যালভিওলাই, যখন অ্যালভিওলাই কোলাপসড হয়ে যায় তখন সেই যে কন্ডিশন সেটাকে আমরা বলছি অ্যাটিল্যাক্টেসিস। As a result of high concentration of oxygen in inspired air due to elimination of nitrogen from alveoli, কি হচ্ছে, কেন হচ্ছে যে কোলাপস হয়ে যাচ্ছে অ্যালভিওলাই? কি কারণে? যে হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন যেটা পেশেন্ট ইন্সপায়ার্ড করছে তার মধ্যে কি থাকছে? হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন থাকছে, যার কারণে হচ্ছে যে অ্যালভিওলাই কোলাপসড হয়ে যাচ্ছে, আর কোলাপসড হয়ে যাওয়ার কারণেই যে কন্ডিশন সেটাকে বলা হচ্ছে অ্যাটিল্যাক্টেসিস। দেন নেক্সট দেখো অক্সিজেন ইনডিউসড অ্যাপনিয়া। অক্সিজেন ইনডিউসড অ্যাপনিয়া আমরা কখন বলবো? হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন উইল বি ওয়াস্ট অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে হাই কনসেন্ট্রেশন অক্সিজেন কি করছে? কার্বন ডাইঅক্সাইডকে ওয়াস্ট অফ করছে, মানে ওয়াস্ট অফ মানে বের করে দিচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে, হুইচ উইল রেজাল্ট ইনটু সাপ্রেশন অফ রেসপিরেটরি সেন্টার, যার ফলে কি হচ্ছে? রেসপিরেটরি সেন্টার কি হচ্ছে? সাপ্রেশন হচ্ছে। কেন? কি কার্বন ডাইঅক্সাইড সার্ভ এ রেসপিরেটরি স্টিমুলেন্ট, কারণ রেসপিরেটরি যে সেন্টার রয়েছে সেটাকে স্টিমুলেন্ট করছে, সেই কারণে। ঠিক আছে, দেন নেক্সট দেখো রেট্রো লেন্টাল ফাইব্রোপ্লাসিয়া। রেট্রো লেন্টাল ফাইব্রোপ্লাসিয়া এটাও ইম্পর্টেন্ট। হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ইন প্রিম্যাচিওর নিউবর্ন উইল কজ রেট্রো লেন্টাল ফাইব্রোপ্লাসিয়া, মানে হচ্ছে ফাইব্রোটিক চেঞ্জ বিহাইন্ড দ্য লেন্স, মানে যে নিউবর্ন রয়েছে তাদের যে লেন্স রয়েছে, মানে চোখের যে লেন্স রয়েছে তার পেছনে কি হচ্ছে? ফাইব্রোটিক মানে যে রয়েছে সেটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে রেট্রোরেন্টাল ফাইব্রোপ্লাসিয়া। এখান থেকে কোশ্চেন আসে কিন্তু, হ্যাঁ, যে হাই কনসেন্ট্রেশন অক্সিজেন দেওয়া হচ্ছে প্রিম্যাচিওর নিউবর্ন বেবিকে, যে ম্যাচিওর নয়, প্রিম্যাচিওর বেবি, নিউবর্ন বেবি, তখন কনসেন্ট্রেশন অক্সিজেন প্রোভাইড করা হচ্ছে, এর ফলে রেট্রোরেন্টাল ফাইব্রোপ্লাসিয়া দেখা যাচ্ছে নিউবর্নদের ক্ষেত্রে। আর একটা কি, যে অ্যাসফেক্সিয়া। অ্যাসফেক্সিয়া কখন কখন বলবো? ডিউ টু আনঅবজার্ভড ডিপ্লিশন অফ অক্সিজেন ইন দা অক্সিজেন সিলিন্ডার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, মহিমা কি বললে তুমি? কি বলছো বুঝতে পারলাম না, ELR আর একবার বলুন। আচ্ছা, রেট্রোরেন্টাল হাই যে ফাইব্রোপ্লাসিয়া, তাই তো? রেট্রোরেন্টাল ফাইব্রোপ্লাসিয়া হচ্ছে হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন, মানে যখন একটা নিউবর্ন সদ্য জন্ম হয়েছে, একটা প্রিম্যাচিওর নিউবর্ন বেবি, তাকে তাকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়েছে। ঠিক আছে, তো তখন আমরা কি করছি? যদি হাই লেভেল মানে হাই কনসেন্ট্রেশন অক্সিজেন দিয়ে থাকি বাচ্চাকে, তাহলে সেক্ষেত্রে যে মানে অক্সিজেন টক্সিসিটির কারণে যে কি হচ্ছে, যে রেট্রোরেন্টাল ফাইব্রোপ্লাসিয়া দেখা যাচ্ছে, মানে তার যে লেন্স রয়েছে, যে ফাইব্রোটিক যে লেন্স রয়েছে, সেখানে কি হচ্ছে? তার ক্ষতি হচ্ছে। তো এই যে এই কন্ডিশন, এটাকে বলা হচ্ছে রেট্রোরেন্টাল ফাইব্রোপ্লাসিয়া। আচ্ছা, দেন নেক্সট দেখো যে অ্যাসফেক্সিয়া, বুঝতে পারোনি? অ্যাসফেক্সিয়া, ঠিক আছে, দাঁড়াও বলছি। অ্যাসফেক্সিয়া কি বলছে? যে ডিউ টু আনঅবজার্ভড ডিপ্লিশন অফ অক্সিজেন ইন দা অক্সিজেন সিলিন্ডার, যখন কি করছি আমরা অক্সিজেন সিলিন্ডারে হচ্ছে তোমার আনঅবজার্ভড
হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছো? আচ্ছা, অ্যাসপেক্টসের শুনতে পাওনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা দেখো, অ্যাসফিক্সিয়া কখন বলবো আমরা, যে অ্যাসফিক্সিয়া কখন বলবো, কোন কন্ডিশনকে বলবো, যে ডিউ টু আনঅবজার্ভ ডিপ্লিশন অফ অক্সিজেন ইন দা অক্সিজেন সিলিন্ডার। মানে বলছে অক্সিজেন সিলিন্ডারে যখন অক্সিজেন কি হচ্ছে, ডিক্রিজড হচ্ছে, ঠিক আছে, সেই লেভেলকে, মানে মেন কথা হচ্ছে যে অ্যাবসেন্স অফ অক্সিজেন, সেই কন্ডিশনকে আমরা বলছি অ্যাসফিক্সিয়া। বোঝা গেল? টক্সিসিটি মানে এটা কি বলছো? সাবিকুন নাহার, অক্সিজেন টক্সিসিটি মানে তোমার হাই কনসেন্ট্রেশনে যখন পেশেন্টকে অক্সিজেন দেওয়া হয়। টক্সিসিটি মানে তোমরা প্রত্যেকেই জানো যে যখন অতিরিক্ত কিছু দেওয়া হয় তখন সেটা হচ্ছে তোমার বিষাক্ত ভাবে কাজ করে, ঠিক আছে, সেই কারণেই বলছে অক্সিজেন টক্সিসিটি। আচ্ছা, অ্যাসপেক্সিয়া বোঝা গেল? না 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 না, বার্থ অ্যাসপেক্সিয়া আলাদা। বার্থ অ্যাসপেক্সিয়া তো নিউবর্নদের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, ইনডিউসড অ্যাপনিয়া, তাই তো? দেখো এখানে দেওয়া আছে যে অক্সিজেন ইনডিউসড অ্যাপনিয়া কখন বলবো, যে হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন উইল বি ওয়াস্ট অফ কার্বন ডাইঅক্সাইড। মানে ধরো কোন একটা পেশেন্টকে হাই কনসেন্ট্রেশনে তোমরা অক্সিজেন মানে চালিয়েছো, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, মানে অক্সিজেনের পরিমাণ যদি বেশি হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডকে কি করবে, ওয়াস্ট অফ করবে, মানে কার্বন ডাইঅক্সাইডকে বের করতে হেল্প করবে। এবার যখনই কার্বন ডাইঅক্সাইডকে খুব দ্রুততার সঙ্গে ওয়াস্ট অফ করবে তখন কি হবে, হচ্ছে রেসপিরেটরি যে সেন্টার সেটা হচ্ছে সাপ্রেশন হবে, ঠিক আছে, আর সাপ্রেশন হওয়ার কারণে অ্যাপনিয়া দেখা যাবে, মানে অ্যাবসেন্ট হবে, মানে মানে অক্সিজেনটা যে দিচ্ছি আমরা সেক্ষেত্রে তার যে রেসপিরেটরি মানে তোমার হচ্ছে কি বলবো, ব্রিথিং নিচ্ছে সেটা হচ্ছে কিছুক্ষণের জন্য পজ হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে অক্সিজেন ইনডিউসড অ্যাপনিয়া। মানে রেসপিরেশনটা হচ্ছে অ্যাবসেন্ট হবে কিছুক্ষণের জন্য, অক্সিজেনের জন্য হচ্ছে, কেন, কারণ অক্সিজেন হাই কনসেন্ট্রেশনে চালানো হচ্ছে, সেই কারণে। বোঝা গেল অক্সিজেন ইনডিউসড অ্যাপনিয়া? আচ্ছা, নেক্সট দেখো অক্সিজেন থেরাপিতে কি কি ধরনের, এই যে দেখো ফার্স্ট যে আমরা ন্যাসাল ক্যানুলা পড়লাম, সেটা কিভাবে, জাস্ট তোমরা ছবিগুলো দেখবে, হ্যাঁ, ছবিগুলো দেখবে, আর হচ্ছে ইউজ কোন কোন ক্ষেত্রে আমরা করতে পারি, স্টেবল পেশেন্টের ক্ষেত্রেও আমরা হচ্ছে ন্যাসাল ক্যানুলা ইউজ করতে পারি, বা মাইল্ড হাইপোক্সিয়া যদি হয় তাহলে সেক্ষেত্রেও আমরা হচ্ছে ইউজ করতে পারি। হ্যাঁ, রাইট, টিস্যুতে যদি অক্সিজেন কম হয় তাহলে সেক্ষেত্রে আমরা হাইপোক্সিয়া বলে থাকি, আর ব্লাডে হলে হাইপোক্সিমিয়া। দেন নেক্সট দেখো সিম্পল ফেস মাস্ক কিরকম দেখতে,
কোন কোন ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি, মডারেট হাইপোক্সিয়া যদি হয় বা হচ্ছে মাউথ ব্রিদার্স, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেই পেশেন্টকেও আমরা সিম্পল ফেস মাস্ক দিয়ে থাকি। দেন নেক্সট দেখো পার্সিয়াল রিব্রিথার মাস্ক কাদের কাদের আমরা দেবো, রিজার্ভার ব্যাগ থাকছে মিক্সড এক্সহেলড এয়ার উইথ রিজার্ভার ফ্রেশ অক্সিজেন, মানে এক্ষেত্রে হচ্ছে তোমার পার্সিয়াল রিব্রিথার মার্কসে কি থাকছে, একটা রিজার্ভার ব্যাগ তোমরা পড়লে এর আগে যে পড়ালাম, তো কিরকম দেখতে জাস্ট এটা দেখবে এই ছবিগুলো থেকে, ঠিক আছে। হ্যাঁ, মুনমুন ব্যানার্জি, অ্যাসফিক্সিয়া তো হলো যখন বডি গেটস টু লিটল অক্সিজেন। হ্যাঁ, একই তো ব্যাপার। অ্যাসফিক্সিয়া মিন্স হচ্ছে তোমার অ্যাবসেন্স হচ্ছে, বডিতে অ্যাবসেন্স হচ্ছে। টু লিটল অক্সিজেন আর অ্যাবসেন্স একই ব্যাপার, মানে পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো ভেঞ্চুরি মাস্ক। ভেঞ্চুরি মাস্ক কোন কোন পেশেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট যে কোন কোন ক্ষেত্রে আমরা ভেঞ্চুরি মাস্ক ইউজ করে থাকি। ভেঞ্চুরি মাস্ক আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করে থাকি, যে সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন আসে যে ভেঞ্চুরি মাস্ক আমরা কোন পেশেন্টকে দিয়ে থাকি, তো সিওপিডি মেইনলি পেশেন্টকে আমরা দিয়ে থাকি, ঠিক আছে। দেন নেক্সট দেখো নন রিব্রিথার মাস্ক। নন রিব্রিথার মাস্ক হচ্ছে সিভিয়ার ডিস্ট্রেস বা ট্রমা বা শক পেশেন্ট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা নন রিব্রিথার মাস্ক দিয়ে থাকি। আর নেক্সট দেখো হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা, এটা আমাদের নেই, তবুও দেখে রাখবে যে অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা দিয়ে থাকি। পার্সিয়াল ব্যাগে যখন কি এক্সহেলড এয়ার থাকছে, সেটা যখন ইনহেল হচ্ছে এক্সহেলারে কত নিচ্ছে, এক্সহেল কত হচ্ছে, তুমি যখন ধরো এনভায়রনমেন্টে কত থাকছে, তুমি একটা সিম্পলি ভাবো যে তুমি এক্সহেল করলে, ঠিক আছে, এক্সহেল করলে, করার পর সেই এক্সহেলড এয়ারটা তুমি যদি আবার ইনহেল করো, তাহলে সেখান থেকে 21%ই তুমি হচ্ছে ইনহেল করবে, যেহেতু সেটা এনভায়রনমেন্টে যাচ্ছে এক্সহেলড যে তোমার হচ্ছে এয়ার সেইটা, ঠিক আছে। তাহলে এখান থেকেও কোশ্চেন আসে যে এনভায়রনমেন্টে ছাড়ছে, তাহলে সেখান থেকে কতটা ইনহেল করছে, 21%। ব্যাগের ক্ষেত্রেও তাই। ব্যাগ থেকেও 21%-এ ইনহেল হবে, কারণ তুমি এক্সহেল যতটা করছো সেটাই তো আবার ইনহেল করছো। মানসী মন্ডল, বোঝা গেল। দেখো এখানে যেটা বলেছে যে পার্সিয়াল রিব্রিথার মার্কসে যেটা বলেছে, যেটাতে রিজার্ভার ব্যাগ কানেক্ট করা থাকছে, তাই তো। এখান থেকে তুমি যেটা কোশ্চেন করছো যে পেশেন্ট রিব্রিথ করছে 1/3 পার্ট অফ এক্সপায়ার্ড এয়ার ফ্রম রিজার্ভার ব্যাগ ইন নেক্সট ইনহেলেশন, ঠিক আছে।
আচ্ছা, কোশ্চেনটা কি করেছিল জানো? মানুষই। আচ্ছা মানুষই, শোনো, পার্সিয়াল এভরিথিং যে মার্কস আমরা ইউজ করছি সেক্ষেত্রে 1/3 পার্ট অফ এক্সপায়ার্ড এয়ার, মানে পেশেন্ট যে এয়ার এক্সপায়ার্ড করছে তার হচ্ছে 1/3 পার্ট হচ্ছে ইনহেল করছে নেক্সট ইনহেলেশনে, ঠিক আছে? এবার কতটা করছে এখানে আমাদের বইয়েও সেরকম ভাবে দেওয়া নেই, এটা আমি ভালো করে দেখে তারপরে তোমাকে অ্যান্সারটা দেবো নেক্সট ডেতে, ঠিক আছে? কত পার্সেন্ট এখানেও শুধু বলা আছে যে 1/3 পার্ট অফ এক্সপায়ার্ড এয়ার। এটা কত পার্সেন্টেজ ইনহেল করছে সেইখান থেকে এটা সেরকম ভাবে বলা নেই, তবে আমি এটা দেখে তোমাকে বলে দেবো তোমাদের, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি দেখে তারপরে তোমাকে বলবো। অ্যাটমসফিয়ারে তো 21, এবার ব্যাগের ক্ষেত্রেও তো যেহেতু 20 হওয়ারই কথা, যেহেতু এক্সেল্ড করছে তো এক্সেল্ড হচ্ছে 21, যেহেতু এনভায়রনমেন্টে যায় তাহলে সেক্ষেত্রে তো এটাও 21 হওয়ার কথা, যেহেতু 1/3 বলা হয়েছে তো এটা দেখে তোমাকে জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এই টপিকটা এখানে, আর আজকে আরেকটা নিউ টপিক পড়াবো তোমাদের। কিছু তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর থেকে কোশ্চেন আসে, হ্যাঁ? হ্যাঁ, নেক্সট ক্লাস আছে, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো। দেখো, যে ট্র্যাকিওস্টমি বলতে আমরা কি বুঝি, যে এ সার্জিক্যাল ওপেনিং অফ দ্য ট্র্যাক at the level of সেকেন্ড এন্ড থার্ড রিং অফ ট্র্যাকিয়া। এখান থেকে যেটা কোশ্চেন হয় যে ট্র্যাকিওস্টমি ক্ষেত্রে কোন ট্র্যাকিয়াল রিং এ আমরা হচ্ছে ট্র্যাকিওস্টমি করে থাকি, যে সার্জিক্যাল ওপেনিংটা আমরা ক্রিয়েট করছি সেটা কত নাম্বার ট্র্যাকিয়ার রিং এ আমরা করে থাকি, তো সেকেন্ড এন্ড থার্ড রিং অফ দ্য ট্র্যাকিয়া, ঠিক আছে? এখান থেকে এই কোশ্চেনটা আসে। কোন কোন ক্ষেত্রে আমরা পারফর্ম করতে পারি ট্র্যাকিওস্টমি? এমার্জেন্সি সিচুয়েশনের ক্ষেত্রে, বা কোনো পেশেন্টের যদি অ্যাকিউট আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, যে হচ্ছে ইট মে বি ইলেকটিভলি টু রিপ্লেস এ টেম্পোরারি এয়ারওয়ে প্রোভাইডেড এ এন্ডোট্র্যাকিয়াল টিউব। মানে ইটি টিউব যে আমরা দিয়ে থাকি সেটা টেম্পোরারি এয়ারওয়ে প্রোভাইড করার জন্য, মানে টেম্পোরারি এয়ারওয়েটা প্রোভাইড করার জন্য আমরা ইটি টিউব করে থাকি পেশেন্টের। কতদিন প্লেস করা হয় ইটি টিউব? মোর দ্যান 10 to 14 days, তাহলে হচ্ছে 10 থেকে 14 দিনের বেশি পর্যন্ত আমরা ইটি টিউব পড়াতে পারি পেশেন্টকে, মানে করতে পারি আর কি, পারফর্ম করতে পারি। ইট মে বি টেম্পোরারি অর পার্মানেন্ট, তাহলে ট্র্যাকিওস্টমি হচ্ছে টেম্পোরারিও হতে পারে আবার পার্মানেন্টও হতে পারে। হ্যাঁ, তোমাদের 8টার আগে ছেড়ে দেবো। সুদীপা, দেন দেখো ইন্ডিকেশন কি কি রয়েছে ট্র্যাকিওস্টমি কোন কোন ক্ষেত্রে আমরা দেবো, যে অবস্ট্রাকশন ইন আপার এয়ারওয়ে ট্র্যাক, রেসপিরেটরি ট্র্যাক, যদি আপার রেসপিরেটরি ট্র্যাকটে অবস্ট্রাকশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা ট্র্যাকিওস্টমি করতে পারি, বা রেসপিরেটরি যদি ফেলিওর হয় তাহলে সেক্ষেত্রেও, ইনটলারেন্স অফ এন্ডোট্র্যাকিয়াল টিউব, যদি হচ্ছে এন্ডোট্র্যাকিয়াল টিউব যদি ইনটলারেন্স হয় তাহলে সেক্ষেত্রেও আমরা ট্র্যাকিওস্টমি করতে পারি। হেড, নেক অ্যান্ড চেস্ট ইনজুরি যদি হয় তাহলে সেক্ষেত্রেও ট্র্যাকিওস্টমি করা হয়, ঠিক আছে? বা কার্সিনোমা যদি থাকে কোনো পেশেন্টের ল্যারিংসে তাহলে সেক্ষেত্রেও আমরা ট্র্যাকিওস্টমি করি। এইবার এখানে মেন যে কোশ্চেন গুলো আসে সেটা হচ্ছে টিউব সাইজ, যে অ্যাডাল্টদের ক্ষেত্রে কত,
বা চিলড্রেনদের বা ইনফ্যান্টদের ক্ষেত্রে কত, তো অ্যাডাল্টদের ক্ষেত্রে হচ্ছে মোর দ্যান 7 ফ্রেঞ্চ। এটা মনে রাখবে তোমরা যে অ্যাডাল্টদের ক্ষেত্রে কত, মোর দ্যান 7 ফ্রেঞ্চ, 7-এর বেশি হচ্ছে ফ্রেঞ্চ হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে ইউজ করা হয়। আর স্মল চিলড্রেন অর ইনফ্যান্টদের ক্ষেত্রে লেস দ্যান 4 ইঞ্চ। আর চিলড্রেনদের ক্ষেত্রে কত, 4 to 7 ফ্রেঞ্চ। ঠিক আছে। দেন এখানে দেখো নার্সিং কেয়ার ফর ট্র্যাকিওস্টমি পেশেন্ট, একটা ট্র্যাকিওস্টমি পেশেন্ট রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি কি নার্সিং কেয়ার নিতে হবে। দেখো যে এখানে দেওয়া আছে যে পেশেন্টকে হচ্ছে অ্যাসেস রেসপিরেশন ফর বাইল্যাটারাল ব্রিথ সাউন্ড, তাহলে পেশেন্টের যে রেসপিরেশন বাইল্যাটারাল ব্রিথ সাউন্ডের মাধ্যমে অ্যাসেস করতে হবে। আর কি 5 to 10 cc এয়ার ইন কাপ ফর প্রপার ফিক্সেশন অফ টিউব, মানে যে টিউবটা রয়েছে সেটা প্রপারলি ফিক্সড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা কি করি, 5 to 10 cc এয়ার হচ্ছে কাপে হচ্ছে পুশ করি। ঠিক আছে। দেন নেক্সট কি করি, যে কভার ইনসিশন সাইট উইথ স্টেরাইল গজ। এখান থেকে কোশ্চেন আসে যে একটা ট্র্যাকিওস্টমি পেশেন্টের যে ইনসিশন সাইটটা আমরা কিভাবে কভার করব, স্টেরাইল গজ দিয়ে। ঠিক আছে। দেন কি ধরনের মানে পজিশন দেব পেশেন্টকে, সেমি টু হাই ফাউলার পজিশন টু ফ্যাসিলিটেট ব্রিথিং, যাতে ব্রিথিং ঠিকঠাক নিতে পারে সেই জন্য আমরা যে সেমি অর হাই ফাউলার পজিশন দিয়ে থাকি পেশেন্টকে। আর কি ভাইটাল সাইন অর এবিজি স্ট্যাটাস শুড বি মনিটর ফ্রিকুয়েন্টলি আফটার সার্জারি, পেশেন্ট সার্জারি হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ভাইটাল সাইন চেক করি, তারপর এবিজি স্ট্যাটাস চেক করি। এবিজি এর ফুল আর্টেরিয়াল ব্লাড গ্যাস। ঠিক আছে। দেন দেখো অ্যাডমিনিস্টার ওয়ার্ম অ্যান্ড হিউমিডিফাইড অক্সিজেন, পেশেন্টকে আমরা কি ধরনের অক্সিজেন দেব, সবসময় ওয়ার্ম বা হিউমিডিফাইড অক্সিজেন দেব। এবার ট্র্যাকিয়াল সাকশন কিভাবে করব, যে প্রিকশন নিতে হবে, যেমন ফেস শিল্ড, গ্লাভস, মাস্ক, গগলস, এগুলো তো পড়তেই হবে। এর সাথে কি যে হাইপার অক্সিজেনেটেড দ্য পেশেন্ট বিফোর সাকশনিং, এখান থেকে কোশ্চেন আসে, টু প্রিভেন্ট হাইপোক্সিয়া ডিউরিং সাকশনিং। যখন পেশেন্টকে আমরা সাকশন করব তখন পেশেন্টকে হাইপোক্সিয়া প্রিভেন্ট করার জন্য তার আগে যে পেশেন্টকে কি করতে হবে, মানে সাকশন করার আগে পেশেন্টকে হাইপার অক্সিজেনেটেড করতে হবে, মানে অক্সিজেন দিয়ে পেশেন্টকে হাইপার অক্সিজেনেটেড করতে হবে, যাতে কিনা সাকশন যখন করব তখন পেশেন্টের হাইপোক্সিয়া যাতে না হয়, ব্লাডে যেন অক্সিজেন না কমে যায়, সেই কারণে ব্লাডে না মানে টিস্যুতে অক্সিজেন না কমে যায়, সেই জন্য আমরা হাইপার অক্সিজেনেটেড করব পেশেন্টকে। দেন নেক্সট দেখো নেভার অ্যাপ্লাই সাকশন প্রেসার হোয়াইল ইনসার্টিং দ্য ক্যাথেটার, যখন আমরা ক্যাথেটার ইনসার্ট করব তখন কিন্তু সাকশন প্রেসার অ্যাপ্লাই করব না। দেন নেক্সট দেখো সাকশন কিভাবে করবে, যে অ্যাপ্লাই সাকশন কোথায় হলো, হ্যাঁ, সাকশন দ্য টিউব জেন্টলি বাট নেভার মোর দ্যান 10 to 15 সেকেন্ড অ্যাট এ ওয়ান টাইম, যখন তুমি সাকশন করবে পেশেন্টকে জেন্টলি সাকশন করতে হবে টিউবে, কিন্তু 10 to 15 সেকেন্ডের বেশি সাকশন করা যাবে না ওয়ান টাইম, মানে একবারে। ঠিক আছে। ধরো তুমি সাকশন করছো কিন্তু 20 মিনিট 25 মিনিট এরকম কিন্তু করা যাবে না, মানে 10 থেকে 15 মিনিট সেকেন্ডের বেশি করাই যাবে না সাকশন, এখান থেকে কোশ্চেন আসে। দেন নেক্সট দেখো কিপ অ্যামোভ্যাক ট্র্যাকিওস্টমি শেড এন্ড হচ্ছে ক্ল্যাম্প সাকশন টিউব নিয়ার দ্য পেশেন্ট, পেশেন্ট যেখানে থাকবে সেখানে তোমাদের সব সময় একটা ট্রে সেটআপ রাখতে হবে, তার মধ্যে কি থাকবে, অ্যামোভ্যাক থাকবে, ট্র্যাকিওস্টমি সেট থাকবে, আর হচ্ছে যে টিউব সাকশন টিউবকে ক্ল্যাম্প করার হচ্ছে ইয়ে থাকবে, ক্ল্যাম্প করার ইয়ে থাকবে। ঠিক আছে, ক্লিপগুলো থাকবে। দেন নেক্সট দেখো এনকারেজ পেশেন্ট ফর ডিপ ব্রিথিং এন্ড কাফিং এক্সারসাইজ বিফোর এন্ড ডিউরিং সাকশন, যখন পেশেন্টকে আমরা সাকশন করব তার আগে এবং সাকশন করার সময় কি করতে হবে, পেশেন্টকে এনকারেজ করতে হবে ডিপ ব্রিথিং এবং কাফিং এক্সারসাইজের জন্য। দেন নেক্সট দেখো অবজার্ভ দ্য পেশেন্ট ফর 24 to 48 hours after removing from tracheostomy for respiratory distress, যদি পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হয় ট্র্যাকিওস্টমি রিমুভ করার 24 থেকে 48 ঘন্টার মধ্যে, ঠিক আছে, মানে হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, পেশেন্টকে অবজার্ভ করব। কখন করব, যে ট্র্যাকিওস্টমি যে টিউব ছিল সেটা রিমুভ করার 24 থেকে 48 ঘন্টা আমাদের পেশেন্টকে অবজার্ভ করতে হবে, যাতে কিনা পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস না হয়। ঠিক আছে। নেক্সট দেখো যে
এ ওয়াল ইউনিট সাকশন ডিভাইস ইউজড প্রেসার ফর ইজ ফর, মানে আমরা যে সাকশন ডিভাইস ইউজ করছি তার প্রেসার কতটা থাকছে। নিওনেটদের ক্ষেত্রে 60 to 80 mm অফ এইচজি, চিলড্রেনদের ক্ষেত্রে 80 to 100 mm অফ এইচজি, অ্যাডাল্টদের ক্ষেত্রে 120 to 150 mm অফ এইচজি, ইনফ্যান্টদের ক্ষেত্রে 80 to 100 mm অফ এইচজি, আর অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে 80 to 120 mm অফ এইচজি। এটা মনে রাখবে প্রেসারটা, ঠিক আছে। কমপ্লিকেশন অফ ট্র্যাকিওস্টমি, কি কি কমপ্লিকেশন হতে পারে? ট্র্যাকিওম্যালেশিয়া হতে পারে। কি ট্র্যাকিওম্যালেশিয়া? যে ট্র্যাকিয়াল ডাইলেশন and erosion of cartilage due to constant pressure exerted by the cuff, যেহেতু কাফের মাধ্যমে কনস্ট্যান্ট একটা যে প্রেসার প্রোভাইড হচ্ছে তার ফলে ট্র্যাকিয়াল ডাইলেশন হতে পারে, মানে ডাইলেক্ট হতে পারে, আর কার্টিলেজ ইরোশন হতে পারে, মানে ইরোশন মানে ঘা টাইপের হতে পারে। তো সেই যে কন্ডিশন সেটাকে বলা হচ্ছে ট্র্যাকিওম্যালেশিয়া। দেন দেখো ট্র্যাকিয়াল স্টেনোসিস। ট্র্যাকিয়াল স্টেনোসিস কি? ন্যারোবিং অফ দ্য ট্র্যাকিয়াল হচ্ছে লুমেন, ট্র্যাকিয়াল যে লুমেন রয়েছে সেটা হচ্ছে সরু হয়ে যাচ্ছে, ন্যারোইং হয়ে যাচ্ছে। কেন? ডিউ টু স্কার ফরমেশন কজড বাই ইরিটেটিং অফ মিউকোজাল বাই কাফ, যেহেতু কাফ থাকছে ভেতরে তার ফলে কি হচ্ছে মিউকোসাতে ইরিটেটিং হচ্ছে, ইরিটেটিং হওয়ার ফলে একটা স্কার ফরমেশন হচ্ছে, আর এর ফলে ট্র্যাকিয়াল লুমেনে হচ্ছে ট্র্যাকিয়াল লুমেন কি হচ্ছে ন্যারো হয়ে যাচ্ছে, মানে সরু হয়ে যাচ্ছে। তো এই যে কন্ডিশন এটাকে বলা হচ্ছে ট্র্যাকিয়াল স্টেনোসিস। দেন দেখো ট্র্যাকিওএসোফেজিয়াল ফিস্টুলা। ট্র্যাকিওএসোফেজিয়াল ফিস্টুলাটা কি? এ abnormal connection between posterior wall of trachea and esophagus, মানে posterior wall of the trachea, ট্র্যাকিয়ার যে posterior wall রয়েছে এবং ইসোফেগাস রয়েছে এর মধ্যে একটা কি হচ্ছে abnormal একটা কানেকশন তৈরি হচ্ছে, মানে ফিস্টুলা তৈরি হচ্ছে। ফিস্টুলা মিন্স হচ্ছে মানে ফুটো, মানে ওপেনিং তৈরি হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে? ডিউ টু ইরোশন অফ ওয়াল কজড বাই এক্সেসিভ কাফ প্রেসার। কেন হচ্ছে এটা? যে এক্সেসিভ কাফ প্রেসারের কারণে হচ্ছে। তো এই কন্ডিশনকে বলা হচ্ছে ট্র্যাকিওএসোফেজিয়াল ফিস্টুলা। দেন নেক্সট দেখো ট্র্যাকিয়া ইনোমিনেট আর্টারি ফিস্টুলা। এটা কি? যে কন্টিনিউয়াস প্রেসার অফ ম্যাল পজিশন টিউব, যেহেতু কন্টিনিউ প্রেসার পড়ছে, যে টিউবটা ইনসার্ট করা হয়েছিল সেটা কি ম্যাল পজিশন, মানে ঠিকঠাক পজিশনে ছিল না, যার কারণে কি হচ্ছে নেক্রোসিস অ্যান্ড ইরোশন অফ দ্য ইনোমিনেট আর্টারি। যে ইনোমিনেট আর্টারি রয়েছে সেখানে কি হচ্ছে নেক্রোসিস হচ্ছে, মানে ব্লাড সাপ্লাই পৌঁছাচ্ছে না, যার ফলে ইরোশন মানে ঘা হচ্ছে। আর এই যে কন্ডিশন এটাকে বলা হচ্ছে ট্র্যাকিয়া ইনোমিনেট আর্টারি ফিস্টুলা। ইট ইজ মেডিকেল এমার্জেন্সি। তাহলে এটা কি? ওয়ান টাইপ অফ মেডিকেল এমার্জেন্সি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ট্র্যাকিওস্টমি পর্যন্তই পড়ালাম আজকে। হ্যাঁ, নেক্সট ডে তে ইন্টুবেশন পড়াবো। ইন্টুবেশনের সাথে পড়াবো তোমাদের হচ্ছে লাম্বার পাংচার, ঠিক আছে। আচ্ছা, ট্র্যাকিওম্যালেশিয়াটা আরেকবার বলতে বলছো, তাই তো? দেখো ট্র্যাকিওম্যালেশিয়া হচ্ছে ট্র্যাকিয়াল ডাইলেশন অফ ইরোশন অফ দ্য কার্টিলেজ, যে আমাদের যে কার্টিলেজ রয়েছে সেই কার্টিলেজে কি হচ্ছে ডাইলেশন হচ্ছে, ট্র্যাকিয়ার ডাইলেশন মানে ডাইলেক্ট হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে ইরোশন, ইরোশন মানে ঘা, ওয়ান টাইপ অফ ঘা, ঠিক আছে। কেন হচ্ছে? কনস্ট্যান্ট প্রেসার এক্সার্টেড বাই দ্য কাপ, যেহেতু কাপ একটা মানে ভেতরে ঢুকে থাকছে, তো সেই কাপে আমরা কি করছি যে কনস্ট্যান্ট একটা প্রেসার ক্রিয়েট করছি যখন আমরা সাকশন করছি, তো সেই কারণে হচ্ছে তোমার হচ্ছে ডাইলেক্ট হচ্ছে কার্টিলেজ, আর তার সঙ্গে একটু ঘা ধরনের ইয়ে দেখা যাচ্ছে, মানে ইরোশন দেখা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ট্র্যাকিওম্যালেশিয়া। বোঝা গেল সৌমি? ঠিক আছে, এখানে ক্লাস শেষ করছি তোমাদের। হ্যাঁ, নেক্সট ডে তে ইন্টুবেশনটা কমপ্লিট করিয়ে দেবো, লাম্বার পাংচার আর ইন্টুবেশন। আচ্ছা, ঠিক আছে, নেক্সট ক্লাস করো তোমরা। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, রাখছি। হুম।